যুদ্ধটা ওইখানে হবে এবং বাংলাদেশের মানুষ একদিকে হবে 90 থেকে 95, 5 থেকে 7% এই রাজাকারের বাচ্চারা থাকবে। এটা আমি দেখে যাব, যদি আমাকে মাইরে না ফেলে আমি দেখে যাব। আর যে সংবিধান সংশোধন চেষ্টা করে দেখতে পারে, দেশ এত সোজা জায়গায় না যে ওই যে রাজাকারের বাচ্চারা বললে পরেই, আলবদরের বাচ্চারা বললে পরেই বাংলাদেশের সংবিধানটা পটমতো তাদের মতো করে ফেলবো। এটা তো বলেই দেওয়া হয়েছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সামনে সবাই সংসদে বলে দিয়েছি যে ইলেকশনের সময় যে গণভোটের যে সংস্কারের যে 4টা পয়েন্ট ছিল, এগুলো ছিল চক্রান্তমূলক, এগুলি ছিল মুনাফেকি বাংলাদেশের জুলাই আগস্টের গণ আন্দোলনের সঙ্গে। এটা ছিল মুনাফেকি, ছিল ইউনুসের মতো একটা অমানুষ, পশু, নরাদম, অথচ সে নোবেল প্রাইজ পাইছে। সে হলো সবচেয়ে বড় চক্রান্তকারী দেশটাকে ধ্বংস করার জন্য। কাজে ইউনুস সাহেবের কথায় আর ইউনুস সাহেবের সন্তানদের কথায় আমাদের সবকিছু বুঝতে হবে। করুক না, আসুক, সামনে দেখা যাক। ওলি আহমেদ সম্প্রতি একটি জনসভায় বলেছেন, আমিরে জামাত শফিকুল ইসলাম এবং নাহিদ ইসলাম এবং মামুনুল হক যদি এক হয়ে যায় তাহলে 1 সপ্তাহের মধ্যে সরকারের পতন হয়ে যাবে। মানে আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা কি কোনো ব্যক্তি আক্রোশ থেকে তার মতো একজন মানুষ, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা এই কথা বললেন? মির্জাফরও কিন্তু বর্গীদের হাত থেকে দেশ বাঁচানোর জন্য একসময় যুদ্ধ করছে, পরে কিন্তু দেশের স্বাধীনতা সূর্য অস্তমিত করার জন্য বিশ্বাসঘাতকতা করছে। এদের চরিত্রগুলো আমার এইরকম মনে হয়। এদের 3 জন একত্রিত হইলে এই 3টে আঙ্গুলও বাঁকা করতে পারবে না তারেক রহমানের। 3টে আঙ্গুল, বিএনপির 3টে আঙ্গুল বাঁকা করতে পারবে না, দাঁড়ায় দেখতে পারে। এখানে চক্রান্ত হচ্ছে, তারা মনে করতেছে কোথা থেকে কি চক্রান্ত হবে এবং তাদের শক্তিতে বলিয়ান হয়ে। আমি আপনাকে বলে দিই, এটা খুব ভালো হচ্ছে বাংলাদেশে। 54-55 বছর পরে কারা রিয়েলি আলবদর, রাজাকার, আল শামসের আদর্শ বিশ্বাস করে, কারা তাদের রক্তের সন্তান, কাদের রক্তে তাদের সংগঠন গড়া, এদেরকে খুব ভালোভাবে এখন চিহ্নিত করা যাচ্ছে। বিভিন্ন সেক্টরে এরা আছে, সব আমলা সেক্টরে আছে, অন্যান্য সেক্টরে যারা আছে সেই সেক্টরগুলোতে আছে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নামে ধর্ম ব্যবসার জায়গাতে আছে, এমনকি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তো এখন আছে। এদেরকে চিহ্নিত করাটা আমার জন্য ভালো হয়েছে। যদি বেঁচে থাকি, যদি কাপুরুষের গুলিতে মারা না যায়, যদি স্বাধীনতা বিরোধী শক্তিদের চক্রান্তে কোনো ধরনের নিজের জীবন বায়ু নির্বাপিত হয়ে না যায়, আমি দেখে যাব এরা এই দেশে একদম নিকৃষ্ট শ্রেণীর জানোয়ারের মতো বসবাস করতে হবে, যদি বসবাস করতে চায়। ওই যে ঠিক 16 ডিসেম্বর এদের যে অবস্থাটা হয়েছিল, এই অবস্থাটা এদের হবে। কোথাও পথ পাবে না, সব এদের জন্য অন্ধকার হয়ে যাবে। দিস টাইম ইজ কামিং। ওরা মনে করতেছে এইসবই বাকবাকুম কথা কইয়া, ওই একটু আর্মির কোন জেনারেল সাহেব তাদেরকে একটু ফুয়েল দিল এই কারণে, বা কোন অফিসার সাহেব তাদেরকেও দিল। এরা তো চোর, এরা চোরের বাচ্চা, বাপে পুতে মিল্লা চুরি করছে এরা মন্ত্রিত্ব নিয়ে। এরা তো সচিবালয়ে বৈশা শত শত কোটি টাকা চাকরি দেওয়ার নামে, ব্যবসার নামে বিভিন্নভাবে এই দেশ থেকে তছরূপ করছে এরা। এদের একটা ছেলে মন্ত্রী ছিল, তার প্রাইভেট সেক্রেটারি 3 মাসে 300 কোটি টাকা তছরূপ করছে। এদের নিয়ে আপনারা এত কথা বলতেছেন কেন? আমি বুঝি না, আপনি বা আমাকে এত কথা জিজ্ঞাসা করতেছেন কেন? আমিও তো মানুষ, আমার মনেও তো একটা ক্রোধ থাকতে পারে, কিন্তু আমি ওই ক্রোধান্য না, আমি ক্রোধে অন্ধ হয়ে যাই না। যে জায়গাটায় দাঁড়ায় আমার কথা বলতেছে, আমি কিন্তু ওই জায়গাটার এমপি ছিলাম এখন থেকে 40 বছর আগে কিশোরগঞ্জ শহরে। আমি কিশোরগঞ্জ সদরে গেলে কোনো মাঠে জায়গা লয় না। আর 50টা ছেলে সামনে, 100 ছেলে, 200 ছেলে, ওই জামাতের লোকজন, ওই মাদ্রাসার সেই সব কি বলবো, আর বলবো না, যা দেখতেছে মাদ্রাসাতে যা হয় সেই সব লোকজনকে নিয়ে, সেই অমানুষ পশুগুলাকে সামনে রাইখা আমার মতো লোকের বিরুদ্ধে সারা কিশোরগঞ্জে একটা কথা নাই। সারা কিছু পশু বাদে, কিছু ধর্মান্ধ বাদে, কিছু জানোয়ার বাদে সারা কিশোরগঞ্জে ফজলুর রহমান ইজ ফজলুর রহমান। আমি কিশোরগঞ্জের ফজলুর রহমান। কি বলে এইসব কথা? কে কিশোরগঞ্জে ফজলুর রহমানের সামনে? আজকের প্রেক্ষাপটে শ্রদ্ধায় বলেন, ভালোবাসায় বলেন, রাজনীতিতে বলেন, ফজলুর রহমান ইজ ফজলুর রহমান।
কে বলেন আপনি কিশোরগঞ্জের দ্বারা এইসব কথা বলতেছে? এবং আমি আপনাকে বলি এটার পরিণতি কিন্তু খুব খারাপ হবে, খুব খারাপ হবে এইসব। আমি একদিন বলছিলাম দে আর দ্য প্রোডাক্ট অফ ইভিল ফোর্সেস। এই অন্ধকারের শক্তির তারা হইল সৃষ্টি, ওরা বহুদিনে এদেরকে সৃষ্টি করছে। এই জিনিসটা যদি সরকার না বুঝে তাহলে আমাদের কপালে দুঃখ আছে তো নিশ্চয়ই, কিন্তু যারা চক্ষুষ্মান তারা কিন্তু এটাকে ফেস করবে। যারা মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে, যার বাবা শহীদ হয়েছিল, যার বাবা অস্ত্র হাতে যুদ্ধ গেছিল, যার মা রেপ হয়েছিল, যারা মিছিল করে করে বুকের রক্তের সাগর সৃষ্টি করছিল, তারা কিন্তু এটা প্রতিহত করবে। মুক্তিযুদ্ধ বাঁচাও, দেশ বাঁচাও, ৭১ বাঁচাও, এটা এই ডাকটা কিন্তু আইসা পড়বে। এই জায়গাতে যাচ্ছে, এই জায়গাতে যাচ্ছে যে দেশটা ৭১ ভাগ হয়ে যাবে। ৭১ ভালো ছিল, মুক্তিযুদ্ধ ভালো ছিল, সঠিক ছিল, এইটা যারা মনে করে এক পক্ষে দাঁড়াবে। আর যারা মনে করে ৭১ ভালো ছিল না, ৭১ তাদের বাপের দেশকে ভাঙছে, সর্বনাশ করছে, তাদের যে সেই বর্বরতার রাজনীতি, মধ্যযুগীয় বর্বরতার রাজনীতিকে ধ্বংস করছে, তারা জামাত এবং সেই সব সন্ত্রাসীদের এক পক্ষে দাঁড়াবে। যুদ্ধটা ওইখানে হবে এবং বাংলাদেশের মানুষ একদিকে হবে ৯০ থেকে ৯৫% মুক্তিযুদ্ধ, ৫ থেকে ৭% এই রাজাকারের বাচ্চারা থাকবে। এটা আমি দেখে যাব, যদি আমাকে মাইরে না ফেলে আমি দেখে যাব জিনিসটা। আপনার কাছে কি মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির যে অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল আলমগীর, মির্জা আব্বাস, আপনার সম্পর্কে সালাউদ্দিন সাহেব সম্পর্কে, তাদের ক্ষোভটা আপনাদের কয়েকজনের প্রতি এত প্রগাঢ় কেন, বা এতটা মানে বিষেধাগার তারা করছে? এইটার কি আপনি অন্য কোনো কারণ খুঁজে পান? একটা তো হচ্ছে যে মুক্তিযুদ্ধ, ৭১ যে আদর্শ এটা, এবং বা এর বাইরে কি আপনার কাছে মনে হয় নাকি শুধু প্রতিপক্ষ আপনাদেরকে করলে সেইটা তাদের রাজনীতির জায়গাটা আরো বড় হয়, নাকি আসলে আপনারা তাদের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি দিয়ে সরে এসেছেন, এরকম কোনো কিছু? ওরা কারা প্রতিশ্রুতির? আমি আপনাকে বলি, শুনেন, বাংলাদেশটা সৃষ্টি হওয়ার পরে যাদের নেতৃত্বে সৃষ্টি হইল, এটা তো অস্বীকার করার মতো না যে সেই সময় একটা দলই মূল দল ছিল, সেটার নাম ছিল আওয়ামী লীগ। তাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আসলে তাদের নেতৃত্বে যুদ্ধটা হয়েছে। তখন তো বিএনপি ছিল না, কিন্তু বিএনপির যে নেতা, বিএনপি যিনি সৃষ্টি করছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কিন্তু মুক্তিযোদ্ধা বীরত্ব, মুক্তিযুদ্ধের ঘোষণা দানকারী, যেভাবেই বলেন, হি ইজ এ ফেমাস পার্সোনালিটি অফ লিবারেশন ওয়ার। জেনারেল উসমানী প্রধান সেনাপতি ছিলেন সত্যি, তারপরেই যে নামটা আসতো সবসময়, জিয়াউর রহমান ছিলেন সবচেয়ে জনপ্রিয়। মানুষ বেশি চিন্তা, আর্মির ভিতরে এত লোক চেনার কথা না, তখন মাত্র তিনি মেজর, কিন্তু একটা ঘোষণার মাধ্যমে তিনি সারা দেশে পরিচিত হয়ে গেলেন। এবং উনি দলটা যে গঠন করলেন, দলের মধ্যে যদিও রাজাকারদেরকে অনেক ছাড় দিছেন, উনি কিন্তু শেয়ার দেন নাই, ওইভাবে তাদেরকে নেতৃত্ব করতে দেন নাই। ওটাকে তাকে করুণা করছেন, বলবেন শাহজিজকে দিছে, অমুককে দিছে, তমুককে দিছে। তারা কিন্তু খুব সাবসারভিয়েন্ট ছিল দলের মধ্যে। জিয়াউর রহমান সাহেবের যে ব্যক্তিত্ব এবং তার যে রাজনীতি, তার যে দল, সেই দলটার পিছনে কিন্তু একটা মার্কা দেখা যায়, সেটা হলো স্বাধীনতা। জিয়াউর রহমান স্বাধীনতার প্রতীক। যদিও বিএনপির আজকের প্রেক্ষাপটে অনেকেই অনেক কিছু কথা বলে, কিন্তু যখন দেখে যে এইটাও তো সত্য, ৫ই আগস্টের পরে বিএনপি বা উত্তরের সংবিধানটাকে রক্ষা করছে, বিএনপি যে গণতান্ত্রিক প্রসিডিউরটাকে রক্ষা করছে, যখন শাহাবুদ্দিন সাহেবের মতো রাষ্ট্রপতিকে ফেলে দিয়ে তারা নতুনভাবে বিপ্লবী সরকার গঠনের জন্য বঙ্গভবন ঘেরাও করছে, বিএনপি তো এটাকে সেভ করছে। অর্থাৎ ৫ই আগস্টের পরে যে গণতান্ত্রিক যে পথ চলা, এটা বিএনপির নেতৃত্বই হয়েছে, কিছু ভুল ত্রুটি সহ। এবং শেষ পর্যন্ত জনগণ দেখতে পাইছে যে রাজাকাররা এই দেশে রাষ্ট্র ক্ষমতা দখল করার মতো আস্ফালন করতেছে, 2/3 মেজরিটি পাবে। বিএনপি তার সম্বিত ফিরে পাইছে এবং বলছে, না, আমরা জিয়াউর রহমানের দল, আমরা মুক্তিযুদ্ধের দল। এই একটা কথার উপরে মানুষ কিন্তু দাঁড়ায় বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসছে।
যত জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত ওইসব স্বাধীনতা বিরোধীদের পক্ষে ছিল সবকিছু ভেঙে কিন্তু আজকে ক্ষমতায় আসছে। এখন তারা দেখতেছে তাদের যে এই যে স্বপ্ন ভঙ্গ হয়েছে, যেটাকে এই দেশটাকে আবার জঙ্গিবাদী পাকিস্তানি হিজবুত তাহরিরদের দেশ বানাবে, আইএসদের দেশ বানাবে, এটাকে আফগানিস্তান পাকিস্তান বানাবে, তাদের যে সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে, সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে আওয়ামী লীগকে তারাই দিছে। তারা তো নাই, তাদের সামনে এখন বিএনপি, তাদের সামনে নেতৃত্ব হলো তারেক রহমান। কাজে তারা মনে করে তারেক রহমানকে একটু ধাক্কা দিয়ে ফেলে দিতে, যে কর্নেল অলির কথায় একটু ধাক্কা দিয়ে যদি ফেলে দিতে পারে তো এই রাষ্ট্র তো আমাদের। সেই কারণে আজকে প্রধান শত্রু হিসাবে তাদের সামনে দাঁড়াইতেছে তারেক রহমানের নেতৃত্বের বিএনপি এবং সরকার। সেই কারণে তারা এসব করতেছে। এই জন্য আপনাদের কয়েকজনকে নিয়ে টানা বিষেধাগার করে চলছে। অবশ্যই, কারণ তাদের আমি কিন্তু যখন এরা এইসব শুরু করছে এইসব কথাবার্তা, তখন কিন্তু কেউ যখন কথা বলেন, আমি বলছি যে এরা প্রথমে ঢাকা শহর দখল করতে চায় এবং বিভিন্ন স্থান থেকে তাদের ভোটারদেরকে আইনা ঢাকা শহরে ভোটার বানাইছে। বিভিন্ন এলাকাতে ঢাকা শহরে প্রচুর টাকা খরচ করছে, মানুষ যা তার মাথার উপর দিয়ে টাকার নোট গেছে, বান্ডিল গেছে, এত টাকা খরচ করছে। তারা যখন মির্জা আব্বাসের উপরে টোটাল আক্রমণ চালাইলো, আমি কিন্তু বলছি ঢাকা শহর দখল করতে হলে তাদের কিন্তু চিন্তাটা সঠিক আছে, প্রথমে আক্রমণ করতে হবে মির্জা আব্বাসকে। এটাই করছে তারা, কারণ মির্জা আব্বাস হলো ঢাকা শহরের যে যত প্রতীকী শক্তি বিএনপির, সবকিছুর শেষ মির্জা আব্বাস একটা শক্তি। ঢাকা শহরে যদি শক্তির লড়াই হতে হয়, প্রতীকটা নেতৃত্বের প্রতীকী নেতাটা হলো শহরে মহানগরে হলো জনাব মির্জা আব্বাস। মির্জা আব্বাসের উপর আক্রমণ যখন হয়, বিএনপির নেতৃত্বের ভূমিকাটা আমার কাছে ভালো লাগে নাই। আমি কথাটা খুব ক্লিয়ার বললাম, মির্জা আব্বাস সাহেব যেখানে যে অবস্থানে থাকুক, কিন্তু বিএনপির নেতৃত্বে এত কথা বলবে, এত একটা লোকের উপরে আক্রমণ করবে, আর আমরা দল এই যে ধরেন আমার উপরে এত আক্রমণ হয়, বিএনপির একটা ইউটিউব থেকে ফজলুর রহমান সঠিক বলছে, অথবা আমাকে ডাইকে নিয়ে বলতে পারে আপনি বেঠিক বলছেন, এটা তো বলে না। কারণ আমি যে পার্লামেন্টে 2টা বক্তৃতা করছি, সেই পার্লামেন্টে তো বিএনপির সমস্ত এমপিরা, আমি যখন বলছি আমি এখন মুক্তিযুদ্ধ সম্পর্কে কথা বলতে চাই, যারা যারা মনে করেন মুক্তিযুদ্ধ বাঙালির শ্রেষ্ঠ অর্জন, যারা মনে করেন আমি আমার দিক থেকে আমি বুঝতে চাই, কিভাবে বুঝবো আমি জানি না, বলার সঙ্গে সঙ্গে যে একটা টেপিল চাপড়ানো পড়ছিল, এটা তো অকল্পনীয় ব্যাপার। কারণ এই বিএনপি তো মুক্তিযুদ্ধের, তারা কেন স্ট্যান্ড নিয়ে দাঁড়ায় না যে না এইসব কথা চলবে না, এইসব কাজ চলবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু হইলি গাছের ডালে কাওয়া কই আমার প্রধানমন্ত্রীকে বিশ্রী কথা বলবে, এই সবদেরকে আবার আমরা জাতীয় নেতা বানাবো, এইটার বিরুদ্ধে বিএনপির কথা বলা উচিত না? এই ভাষায় কি একটা জাতির সৃষ্টি হইতে পারে? আপনি কি দলীয় ফোরামে কখনো বলেছেন? চিন্তা করতেছি বলবো, কারো বলতেছি না তা না, বিচ্ছিন্ন কিন্তু এখন বলতেছি যে আমি সমষ্টিগতভাবে এই কথাটা বলা শুরু করব, যে এদেরকে এত ছাড় দিলে এই দেশে বিএনপি আমার মনে হয় না তাদের যে টার্গেট সেই টার্গেটে পৌঁছতে পারবে। ফজলুর রহমান সাহেব, আরেকটা বিষয় একটু যোগ করি। ওলি আহমেদ সাহেব হঠাৎ করে তার একটা বক্তৃতায় কিছুদিন আগে বললেন যে তারেক রহমান সাহেবের কাছে আমি অনুরোধ করবো তিনি যেন ঢাকার বাইরে রাত্রি যাপন না করেন, মানে তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। মানে আপনার কাছে কি মনে হয় যে প্রধানমন্ত্রী জনতার কাতারে মিশছে, সবার সাথে যাচ্ছে, প্রোটোকল ছাড়াই শিশুদেরকে কোলে তুলে নিচ্ছে, রাস্তায় থামলে দাঁড়াচ্ছে, এটা তো মানে যদিও বিরোধী দল থেকে বা ছাত্র নেতারা বলে যে এটা স্টানবাজি, কিন্তু অনেকেই বলে যে প্রতিদিন তো স্টানবাজি হয় না, এটা তার চিরাচরিত আমরা দেখছি যে তিনি ক্ষমতা জনতার সাথে তিনি মিশতে চান। কিন্তু অলি আহমেদ যখন বললেন ঢাকার বাইরে ঢাকার বাইরে রাত্রি যাপন নিষেধ করছেন না করার জন্য, তো এটা আপনার কি মনে হয়? আপনার মাতবরি কেউ মানে না, কিন্তু একটা আপনি মাতবরি কথা বলে আপনি ফাও মাতবর আর কি, বেশি কথা বললেন। আমার কাছে তাকে মনে হইতেছে, ভাব দেখাইতেছে সে যে তারেক রহমানের গার্জেন, সে একটা ফাও মাতবর, যেহেতু তার মহান পিতার সঙ্গে উনি এক সময় ছিলেন, কিন্তু উনি যে পচে গেছেন, শেষ হয়ে গেছেন, এটা উনি বুঝতেছেন না। ফাও মাতবরের কথা, এটা নিয়ে আমি উত্তর দিতে চাই না। তবে যদি ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ ওনাকে ডাকতে পারতো যে আপনি কেমনে জানলেন তারেক রহমান কোথায় ঘুমাইলে পরে অসুবিধা হবে, আমাদেরকে একটু বলে দেন, তারপরে এই বয়সের মানুষকে ডাকা হোক, এটা আমি চাই না। উনি বলছে ওনার কথা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ফাও মাতবর, নিজেকে ভাব দেখানোর জন্য যে আমি একটা তারেক রহমানের একটা গার্জেনের কথা বলে দিলাম, অভিভাবক। আপনি যেদিন জাতীয় সংসদে দাঁড়িয়ে বলছিলেন যে
মাননীয় স্পিকার উদ্দেশ্যেই বলছিলেন যে মুক্তিযোদ্ধা পরিবারে কখনো রাজাকার থাকতে পারে না এবং রাজাকার কখনো মুক্তিযোদ্ধা পরিবার থাকতে পারে না, কিন্তু স্পিকার আপনাকে থামিয়ে বলেছিলেন যে আমি তো দেখছি যেই বিরোধী দলের বেঞ্চে একজন আছেন যিনি মুক্তিযুদ্ধ করেছেন, এবং আমরা দেখলাম হঠাৎ করে একটি নীতি নৈতিকতা বিবর্জিত একটি ভিডিও আসলো এবং জামাত ইসলামী তাকে বহিষ্কার করলো, গাজী নজরুল ইসলাম সাহেবকে। তো আমি চ্যালেঞ্জ করছি যে হি ইজ নট এ ফ্রিডম ফাইটার। আমি এখনো চ্যালেঞ্জ করছি আপনার মাধ্যমে সারা দেশবাসীর কাছে, এবং মুক্তিযুদ্ধ কাউন্সিল যেটা জামুকা জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের কাছে আমি অনুরোধ করতেছি যে সে যে মুক্তিযুদ্ধ না, এটা তাদের স্টেটমেন্ট করা উচিত। স্পিকার সার্টিফাইড করেছেন, স্পিকার বলেছেন তিনি মুক্তি। এই জন্য বলছি যে স্পিকার সাহেব তো আর সার্টিফিকেট দেখে বলছেন না, স্পিকার সাহেব ওনার মুখের কথা। আমি স্পিকার সাহেবের সম্পর্কে কথা বলবো না এই কারণে উনি জনাব স্পিকার, মাননীয় স্পিকার, এখন মহামান্য রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত মহামান্য উনার আলাপটা আমি স্থগিত করছি। সেটা আমি বলছি। আমার প্রশ্নটা ছিল ঠিক এরকম একটি ঘটনা দেশব্যাপী বেশ এমন একটা চাঞ্চল্যকর অবস্থা তৈরি করলো যে আগে রাতে বললেন যে এটা এআই দিয়ে বানানো, তারপরে বললেন যে না বিয়ে করেছে। আমি একটা কথা বলি, জামাত কোনো মানুষ না, এটা মানুষদের কোনো দল না, এটা অমানুষদের একটা দল। তারা তো একটা দৃষ্টান্ত স্থাপন করলো। কি দৃষ্টান্ত স্থাপন করছে? যে আমাদের অতীতে আমরা রাজনৈতিক দলগুলোকে দেখেছি, তাদের এমপি মন্ত্রী বা রাজনৈতিক নেতারা কোনো অন্যায় করলে তাদেরকে দল থেকে এক ধরনের সাপোর্ট দেখা যায়, কিন্তু জামাত তাকে বহিষ্কার করেছে। আমি বলছিলাম এই কারণেই। আপনি এটা জানেন কিনা জানেন, নিশ্চয়ই আপনি জানেন, বঙ্গবন্ধু দেশে ফিরেই কিন্তু 17 জন এমএনএ এবং এমপি কে বহিষ্কার করছে। হ্যাঁ, সেটা ছিল বঙ্গবন্ধুর সময়তে। পরবর্তীতে ছিল কিন্তু কাজে এটা হইছে না কোনো সময়, না হয়েছে হয়তো বা। জামাত উদাহরণ সৃষ্টি করছে, যে নোংরা কাদের মধ্যে লাগছে, যে ময়লা, যে আবর্জনা, যে দুর্গন্ধ, মানুষের সেন্স থাকলে কিছুটা তো অ্যাকশনে যাইতে হবে। এখন দেখি কতটুক যায়। মহামান্য রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করছেন, তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন। এইটা করার পরেই দাবি উঠেছে তাকে অ্যারেস্ট করার জন্য এবং তার বিরুদ্ধে মামলা রুজু করার জন্য। বিশেষ করে জামাত ইসলাম বিরোধী জোট যারা নির্বাচন করছে একসাথে, এনসিপি, জামাত ইসলাম সহ অন্যান্য দলগুলো, তারা সমমনা দলগুলো, তারা সরকারের কাছে বারংবার দাবি জানাচ্ছে যে শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে। তার আবার আইনমন্ত্রী তিনি পরিষ্কার করে বলেন নেই যেটার কি অবস্থান। স্বরাষ্ট্রমন্ত্রী খুব পরিষ্কারভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যে রাষ্ট্রপতির ইন্ডেমনিটি দেয়া আছে, তিনি তার দায়িত্ব পালনকারী কি করেছেন এই জন্য তিনি কোনো জবাবদিহি বা কোনো মামলা রুজু হবে না। আপনার কাছে আমার প্রশ্ন যে আমাদের উনি রাষ্ট্রপতি নিজেও যেটি সাক্ষাৎকারে বলেছেন গণমাধ্যমে যে 51, 1, 2 ধারাগুলো পড়ে দেখার জন্য, আপনার কাছে কি মনে হয় আমাদের সংবিধান কি বলে আসলে? যেদিন থেকে উনি রাষ্ট্রপতি হলেন, আওয়ামী লীগের মাধ্যমে 18 সনের পার্লামেন্ট দ্বারা নির্বাচিত, 2023 সনের সেপ্টেম্বর মাস, আর এটা হলো 26 সনের জুলাই মাস, 24 তারিখে উনি পদত্যাগ করলেন। এইটাতে প্রশ্ন উত্থাপন করার কোনো সুযোগ নাই। একজন আইনবিদ হিসাবে আমি সংবিধান বিশেষজ্ঞ না, আমি রাজনৈতিক বিশেষজ্ঞ। সংবিধান বিষয়ে যারা লেখাপড়া করে সবাই হইতে পারে। আইনে কি বলে তার বিরুদ্ধে এখন যে কথাটা বলা হচ্ছে, বা ওই রাজাকার আল বদর, আমি কথাটা বারবার এই কারণে বলি, এদেরকে কি করে চেনামু? চেনানো পত্নীরা তো দেশদ্রোহী, এরা এই দেশেই চায় নাই, এদের বাপেরা চায় নাই, আরো কথা বলতে পারে, কিন্তু এরা চায় নাই, এরা এই দেশটা এখনো চায় না। এরা একমাত্র শাহাবুদ্দিন সাহেবের বিরুদ্ধে, আজকের প্রাক্তন রাষ্ট্রপতির বিরুদ্ধে প্রথম এবং প্রধান কারণ হইল শাহাবুদ্দিন সাহেব মুক্তিযোদ্ধা ছিল, তো এটা তো এদের গায়ে আগুন লাগে। মুক্তিযোদ্ধা মানেই হলো এদের মহাশত্রু। কাজেই এইটার জন্য শাহাবুদ্দিনের উপরে তারা অনেক কিছু বলতে পারে, কিন্তু আমি মনে করি 5ই আগস্টের পরবর্তী সময়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মতো একটা জঘন্য সরকারের যে কর্মকাণ্ড অনেকটা নিয়ন্ত্রিত হয়েছে। এই বাংলাদেশটাকে যে পাকিস্তান বানাইতে পারে নাই, এইটার বাধা দেওয়ার কাণ্ডারীদের একজন হলো জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, সাবেক রাষ্ট্রপতি। এখন তাদের এই জেদটা তার উপরে প্রতিশোধ নেওয়ার মাধ্যমে চরিতার্থ করতে চায় বলে আমার ধারণা। হ্যাঁ, শাহাবুদ্দিন সাহেবের যদি রাষ্ট্রপতি হওয়ার আগে কোনো ত্রুটি থাকে নিশ্চয়ই
উনি তো আর আইনের ঊর্ধ্বে না। যদি এত খারাপ একটা মানুষ হয়, তার কাছে জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেব 8ই আগস্ট রাত্র 9টার সময় বঙ্গভবনে ওনারা সবাই মিলে বাপে পুতে মিললে একদম শপথ নিয়েছিল কেন? এরকম একটা খারাপ মানুষের কাছে বারবার ওনার কাছে যেতে হয়েছিল কেন? গণভোটের অর্ডিন্যান্স জারি করার জন্য ওনার দস্তখত নিতে হয়েছিল কেন? এত খারাপ মানুষ হয়ে গেল। এখন তখন কি ছিল? দুধে দেওয়া মানুষ ছিল। আজকে যেটা বলতেছেন, তার কাছ থেকে তো গত 24 মাস, প্রায় 24 মাস, 8ই আগস্ট থেকে 24শে জুলাই, তার কাছ থেকেই তো তাকে মহামান্য মাইনেই তো তার নেতৃত্বে তো কনস্টিটিউশনের মাধ্যমে দেশ, তার নামেই তো দেশ চলছে। যদিও উনি এক প্রতীকী শক্তি, কিন্তু বাংলাদেশটা তো চলে রাষ্ট্রপতির নামে, যে কোনো অর্ডার তার নামেই তো হয়েছে। তখন তো কিছু বলেন নাই। তখন তো আইসা বঙ্গভবন ঘেরাও করছিল কিছু বেজন্মা ছেলে পেলে, 300 ছাড়ায় নাই, 300 না আরো কম ছিল। তো কাজে এটা এখন শাহাবুদ্দিন সাহেবের বিরুদ্ধে কি বলতেছে, এটা আমার কাছে খুব গ্রাহ্য করার মতো ব্যাপার না। নিশ্চয়ই সরকার, এটা একটা গণতান্ত্রিক সরকার, ইলেক্টেড গভর্নমেন্ট আন্ডার দ্য প্রাইম মিনিস্টারশিপ অফ জনাব তারেক রহমান। এখানে আইন থাকবে, এখানে সংবিধান থাকবে, এর মাধ্যমে তার ত্রুটি বিচ্যুতি যদি থাকে নিশ্চয়ই হবে। কিন্তু যেটা বলতেছে ইট ইজ নট এ ফ্যাক্ট, এটা সঠিক না শাহাবুদ্দিন সম্পর্কে। এবং জনাব শাহাবুদ্দিন এত বীরু মানুষ হইলে উনি অনেকেই হয়তো বা চিন্ত না রাষ্ট্রপতি হওয়ার আগে। পলিটিক্স করে আসা মানুষ, একদম গ্রাসরুট থেকে পাবনাতে উনি এডওয়ার্ড কলেজের মতো কলেজের উনি নেতা ছিলেন। পাবনা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, যুবলীগের প্রেসিডেন্ট ছিলেন, জেল কাটছেন বছরের পর বছর। কাজে ওখান থেকে আসছে। খারাপ ভালো যাই বলেন, আজকের আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আপনারা এটাও বলতে পারেন 70-এর আওয়ামী লীগ ছাত্রলীগরা ফ্যাসিস্ট ছিল, 71-এর ছাত্রলীগ আওয়ামী লীগরা, সেইটাও কি? সেটা বলে তো কিছু আসে না, কারণ তো আওয়ামী লীগ না কেউ প্রতিবাদ করার। ফজলুর রহমান, আপনাকে একটা ধন্যবাদ দেই, কারণ আপনি নিশ্চয়ই আজকে খুশি হয়েছেন যে আমরা যখন এই অনুষ্ঠানটি রেকর্ডিং করছি তখন দেখলাম আপনি জাতীয় সংসদে শহীদ পরিবার, মুক্তিযুদ্ধের শহীদ, বীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মানে আপনি বৃদ্ধির একটা আপনার ভাষণের বাজেট বক্তৃতায় আপনি প্রস্তাব এনেছিলেন। নিশ্চয়ই আরো অনেকেই সমর্থন করেছেন এবং সরকার আজকে একটা প্রজ্ঞাপন করেছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের একটা প্রজ্ঞাপন হয়েছে। দেখে আমরা জানলাম যে তাদের সম্মানী ভাতা এবং যে আনুষঙ্গিক অন্যান্য যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের, বীর প্রতীকদের প্রত্যেকেরই বিভিন্ন ধরনের ভাতা বৃদ্ধি করেছে। তো সরকার নিশ্চয়ই মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে চায় এবং তাদের প্রতি দেশ যে ঋণী সেটা আবারও এটাতে প্রমাণ করা হয় 71 সবার আগে, এটা নিয়ে কোনো কারো সন্দেহ নেই। আপনাকে একটু জিজ্ঞেস করি যে আপনার অনুভূতি জানতে চাই, এটা আপনার কাছে কতটা প্রত্যাশিত ছিল, নাকি শুধু আপনি চিন্তা করেছেন যে আপনি এটা বলবেন, বলা পর্যন্তই থাকবে? আমি সরকারি দলের এমপি, আমি সরকারকে কিন্তু একটা কথা বলে রাখছি, সাবধান বাণী নাইবা বললাম, বাংলাদেশের সূর্য হইল মুক্তিযুদ্ধ, ওইটাকে কেউ ঢাইকা রাখতে পারবে না। কাজে মুক্তিযুদ্ধ আর এইসব জুলাই যুদ্ধারে যদি সমান সমান বানান, এইটার উত্তর একদিন পিপুলস দিবে, এটা আমি করে রাখছি। কেন পারে নাই সেটা করতে, হয়তো বা অর্থনৈতিক কারণে পারে নাই, আজকে পারে নাই, 6 মাস পরে করবে, আরেকটা বাজেট আসবে তখন করবে। বিএনপির হাতে তো সময় আছে, করে এইবারই করতে হবে তা না, হয়তো বা আগামী বছর করতে পারবে। এখন এইবার যে অবস্থাটা ছিল, তবে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার প্রতি বিএনপির সম্মানের খুব বেশি ঘাটতি আছে বলে আমার মনে হয় না। এই ডামাডোলের মধ্যে গত মাসখানেকে বিগত সরকারের প্রধানমন্ত্রী, পরাজিত সরকারের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, তিনি ভারত থেকে হঠাৎ করে বিভিন্ন গণমাধ্যমে যোগাযোগ করে সাক্ষাৎকারে বললেন তিনি দেশে ফিরবেন। আপনি এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, আমি অত বিস্তর জানা। আপনার রাজনৈতিক প্রজ্ঞায় আপনার কি মনে হয়, আপনার যে অভিজ্ঞতা, এবং আপনি তাকে একটা সময় দেখেছেন, চিনেছেন, এবং আপনি বাংলাদেশে অনেক রাজনৈতিক চরিত্র দেখেছেন, যদিও আপনি একটি ইন্টারভিউতে বলেছেন বাংলাদেশে এখন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দেখেন না আপনি, আপনার কি মনে হয় এটা কি শুধু বাদ কি বাদ, নাকি তিনি আসলে আসবেন? দেখেন, আমি এটা নিয়ে আলোচনা করলে অনেকটা ভুল বুঝাবুঝি হয়, এই কারণে মনে করে আমি যেহেতু মুক্তিযুদ্ধের কথা বলি, সেই কারণে বোধহয় টোটাল আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্ব এবং তার সঙ্গে যে হাইব্রিডরা ছিল নেতারা,
এদের সবাইরে সমর্থন না তা না, আমি সবাইকে সমর্থন করে কথাটা বলছি না। ওনারা যদি আসতে চায়, এই আসার দুইটা কারণ ওনারা আসতে পারবেন। একটা হলো সাবজেক্টিভ কন্ডিশন অফ হিজ পার্টি ইন দ্য কান্ট্রি, বাংলাদেশে তার সাংগঠনিক শক্তি এবং বাংলাদেশের মানুষের সমর্থন, এইটার উপরে নির্ভর করে তারা আসতে পারেন। সেইটা আমার কাছে খুব ভিজিবল না, এই জিনিসটা আমার কাছে খুব প্রকাশিত না, স্পষ্ট না যে ওনাদের সাংগঠনিক শক্তি এবং জনগণের সমর্থন এমন হয়ে গেছে যে তারা হাইটে আইসা পড়তে পারবে, কেউ বাধা দিতে পারবে না, এইটা আমার কাছে মনে হয় না। কারণ 15 বছর তারা খুব বাজে কাজ করছে, ফেসিস্ট বলুক আর স্বৈরাচার বলুক, কাজটা খুব বাজে করছে। 3টা ইলেকশন মানুষকে হ্যাঁ খুবই বাজে ইলেকশন, বাজে, এবং যে ছেলেটার বয়স 30 বছর সে ভোটই দিতে পারে নাই পার্লামেন্টে, এই কাজটা করে মহা অন্যায় করে গেছে। কাজে সাবজেক্টিভ কন্ডিশন এবং সাবজেক্টিভ ফোর্স এটার উপর নির্ভর করে এটা তাদের এখনো অনুপস্থিত। এটা 6 মাসে বা 3 মাসে ঠিক হয়ে যাবে এটা আমার মনে হয় না, আমি খুব স্পষ্ট করে বলতেছি। তবে আরেকটা আছে, গরিবের বউ হইলে সবারই ভাবি লাগে। আমার দেশটা তো গরিবের বউ হয়ে গেছে, আমেরিকার সঙ্গে চুক্তি হয়েছে, আমরা নাও করতে পারতেছি না। চীনের টাকা ছাড়া ব্যবসা, তা আমাদের তিস্তা ব্যারেজ হবে না, বা বিদেশি টাকা ছাড়া, এটা মেনলি চীন, তাকেও আমরা অস্বীকার করতে, চীনের শক্তিকেও আমার দেশে আমরা অস্বীকার করি না, চীনের প্রভাব। এরপরে আছে আমার প্রতিবেশী দেশ, যে মুক্তিযুদ্ধে আমার জন্য সবকিছু করছে, বিশ্বযুদ্ধের রিস্ক নিছে ইন্দিরা গান্ধী, বঙ্গোপসাগরে 7ম নৌবহর আসছে, সোভিয়েত ইউনিয়ন হুঙ্কার দিছে তাহলে পারমাণবিক যুদ্ধ হবে, ইন্ডিয়া রিস্ক নিছে, তার দেশের একদম অস্তিত্বের রিস্ক নিয়ে আমার দেশ স্বাধীন করছে, সে আমার চেয়ে 28 গুণ বড়, চতুর্দিকে সে আছে, সব কিছুতে তার একটা প্রভাব থাকবে, মানব না এটা ঠিক আছে, কিন্তু প্রভাব তার থাকবে। সর্বোচ্চ আছে যাদের সাথে চুক্তি করলাম, আমি কই খামু, শানকিতে খামু না মানে সোনার পাতে খামু, এইটাও তাকে জিজ্ঞাসা করতে হবে। আমি কতদূর হাঁটতে পারবো, দক্ষিণ দিকে, উত্তর দিকে, পূর্ব দিকে, পশ্চিম, এটাও তার অনুমতি নিতে হবে। সেই দেশটির নাম হলো আমেরিকা। সেই আমেরিকা, এই যে প্রতিদিন পত্রিকায় দেখতেছি এখন একটা গোয়েন্দা কর্মকাণ্ড চলছে বিদেশি শক্তির, এবং এটা হলো তার, সে যে কি করতে পারে, শেখ হাসিনা বইলা গেছে যে আমেরিকার মতো শক্তি যদি চায়, আমার মতো সরকার না থাকুক, সে সেটা পারে। হাসিনা এই স্বীকার করছে, একরোকা ভদ্র মহিলা। কাজে আমেরিকাও কিন্তু এই দেশের ইনফ্লুয়েন্স করে, তাহলে শক্তি হইল। আর রাশিয়া আছে আমার মুক্তিযুদ্ধের বন্ধু, প্লাস তার অনেকটা ইনফ্লুয়েন্স আমার দেশে আছে। তাইলে আমেরিকা, ইন্ডিয়া, রাশিয়া এবং চীন, এইটাকে বলা হয় অবজেক্টিভ কন্ডিশন অফ এ নেশন ডিপেন্ডিং আপন দ্য ফরেন এলিজ, ফরেন পাওয়ার। তারা যদি কোনো নেগোসিয়েশনে যাইতে পারে বা কোনো ইনফ্লুয়েন্সে যাইতে পারে, তাইলে শেখ হাসিনা আন্তর্জাতিক নেগোসিয়েশনের কারণে আসতে পারবে না, এটা আমি মনে করি না। আসতে পারে, কিন্তু she must face the consequence of his case, of his trial, of his fate, of her fate. সব কিছুকে ফেস করতে হবে, যতই হোক। আসতে পারে, এটা আমি মনে করি। কিন্তু আমার কাছে মনে হয় ওই আসতে পারাটার মধ্যে কোনো ধরনের, মাটির মধ্যে যদি পা না রাইখে শুধু আসতে পারাটা, এটার মধ্যে কোনো ধরনের খুব প্লাস আছে, কৃতিত্ব আছে, এটা আমি মনে করি না। আমার জায়গাটা এরকম বোঝা যায়, মাটির তাকে যদি আবার যদি এসে মাটিতে দাঁড়াইতে পারে, আবার যদি তাদের গর্জনে যদি বঙ্গোপসাগরের ঢেউ জাগে, তাহলে হলো আশা। আর আমি আসলাম এই মাটিতে বৈশা রইলাম, মানুষ আমাকে করুণা করলো, আচ্ছা থাকুক, বাইচা থাকুক, বাইচা থাকুক, থাকুক থাকুক, ওইটা আশা মনে করি না। আমি কি কথাটা বুঝাইতে পারছি আপনাকে? হ্যাঁ হ্যাঁ, আমি পরিষ্কার বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে, চমৎকার করে একটা ব্যাখ্যা দিয়েছেন। আমি রাজনীতি থেকে একটা প্রসঙ্গে ছোট্ট একটা প্রশ্ন শেষ করে আমি যাই। আসছে সেপ্টেম্বর অধিবেশন হওয়ার কথা রয়েছে, সংসদ অধিবেশনে, সেই অধিবেশনে সম্মত নতুন রাষ্ট্রপতি নিয়োগ হবে। অনেকের নাম শোনা যায়, যেই আসলে
দলের সিদ্ধান্ত হলো 300, তারপর 350 জন সংসদ সদস্য মধ্য থেকেই ভোটারের মাধ্যমে নির্বাচিত হবে, একজন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আপনার কি মনে হয়, কখনো 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 দলের প্রবীণ নেতাদের নাম শোনা যাচ্ছে, আবার আমলাদের নাম শোনা যাচ্ছে, আপনি কি প্রত্যাশা করেন? আমলাদের ব্যাপারে কিন্তু আমি একটা, আপনি শুনছেন আমি কি বলছি, শুনেননি বোধহয়। আমলারা জ্ঞানী গুণী, তারা সিএসপি বিসিএস পরীক্ষা দিয়ে আমলা হয়েছে, জ্ঞান গুণ আছে, এই ব্যাপারে আমার তাদের প্রতি শ্রদ্ধাবোধ আছে। কিন্তু মাটিরটার, গাছেরটা খাওয়া আর তলারটা কোরানো, দুইটা আমি পছন্দ করি না। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। রাজনীতিবিদকেই রাষ্ট্রপতির পদে সুন্দর দেখায়। আমলা সবসময় অর্ডার পালন করে। আমি উদাহরণ দিছি, এই যে শার্ট যত কম দামি হোক আর আমার গেঞ্জি যত বেশি দামি হোক, আমি ওই ডিরেক্টর টক শোতে বলছি, কোনো মানুষ কিন্তু দামি গেঞ্জি শার্টের উপরে পরে না, কম দামি শার্টও কিন্তু দামি গেঞ্জির উপর দেয়, গেঞ্জি শার্টের নিচে থাকে। আমলা অর্ডার পালন করবে, রাজনীতিবিদ অর্ডার দিবে। কাজে রাষ্ট্রপতির চেয়ারটা হলো আদেশ দেওয়ার, তার আদেশ মতে সব কথা লেখাতে। একজন আমলা আদেশ দিতে পারবে না, কারণ তার যে প্রসিডিউরের লাইফ, এই লাইফটা তারা শিখাইছে ইয়েস স্যার, নো স্যার, ভেরি গুড স্যার। কাজে আমি একজন আমলা হোক, আমার বিএনপিতে এমন কিছু লোক আছে একদম আমার কাছে সুস্পষ্ট তাদের চেহারাগুলো, যারা 78 বছর বয়সে জেল কাটছে, 80 বছর বয়সে জেল কাটছে, ক্যান্সার রোগী পড়ে রয়েছে, অ্যারেস্ট করে নিয়ে গেছে, ত্যাগী, জ্ঞানী এবং বারবার বাংলাদেশের দুঃসময়ে দলের পক্ষে মাথা উঁচু করে দাঁড়াইছে। অনেক সিনিয়র লিডার আছে বিএনপিতে। বিএনপি এত দরিদ্র দল না যে একজন রাষ্ট্রপতি নিজের দল থেকে করতে পারবে না। আমার মনে হয় সিনিয়র, এইটা ভালো হবে, মানুষ এটাকে ভালোভাবে মানবে। তারপরেও আমাদের প্রধানমন্ত্রী ওনার প্রজ্ঞা দিয়ে যদি মনে করেন অন্য কোথাও কিছু করবেন, আমি তো আর এটা জানি না, আমি বলতে পারবো না। মানে দলের সিদ্ধান্তই আপনারা উনি সিদ্ধান্ত দিবেন, বা উনি সিনিয়রদেরকে নিয়ে যে সিদ্ধান্ত দিবেন আমরা মানবো। কিন্তু আমার কাছে মনে হয় যে বিএনপির অনেক ত্যাগী নেতা আছে এবং জ্ঞানী গুণী নেতা আছে।